নমস্কার। বক্তব্য শুরু করার আগে আজকের কথাগুলো শুনতে শুনতে একটা পুরনো কথা মনে আসছে, সেটা দিয়ে আমি শুরু করব কথা। আমার একটা প্রবাদ, যে যা চকচক করে তাহাই সোনা নয়। তাই যা চকচক করে সেটা সোনা কিনা বুঝতে গেলে খুব ভালো করে গভীরভাবে তাকে দেখতে হয়। আমার আগে অনির্বাণ বলছিলেন, যার কিছু কথার সঙ্গে আমি একমত। এই যে আরএসএস নিয়ে যে কথাটা বলছিলেন উনি, এ তো ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এটা ঠিক ওনার বক্তব্য থেকে বোঝা গেল যে সামনে নির্বাচন আসছে, তাই মুসলমান সমাজের কাছে তৃণমূলকে তাদের পরিত্রাতা হিসেবে দেখানোর জন্য, পারসেপশন তৈরি করার জন্য এই বক্তব্য রাখার এই সভায় ভীষণ জরুরি বলে ওনার মনে হয়েছে। সেটার মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, যে আরএসএস নিয়ে উনি এত কথা বলছেন, সেই আরএসএসের শাখা সংগঠন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বিস্তৃত হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। উনি শিক্ষিত মানুষ, নিশ্চয়ই এ পরিসংখ্যান ওনার কাছে আছে। কদিন আগে আনন্দবাজার পত্রিকায় খুব সুন্দর লেখা বেরিয়েছে এর ওপরে। যতদিন বামপন্থীরা ছিল ততদিন আরএসএস পশ্চিমবঙ্গে বিশেষ নড়াচড়া করতে পারেনি। তাই যেদিন থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এলো, সেদিন থেকে আরএসএস তার শাখা সংগঠন বাড়াতে শুরু করলো। তাই বামপন্থীরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেন আরএসএসের অগ্নিকন্যা। এবং দেখুন, ও আরেকটি কথা ঠিক বলেছে হিটলার সম্পর্কে। হিটলার অভ্যুত্থানের সময় একটা ঘটনার কথা জানি আমরা, রাইক্সটাগে আগুন লাগানো। হিটলার আগুন লাগিয়ে কমিউনিস্টদের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। দেখুন, ঠিক কদিন আগে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, সেখানে যে একটি বাড়িতে অগ্নিসংযোগের কথা উঠেছিল, আজকে কাগজ পড়ে বুঝতে পারছি আমরা সেই রাইক্সটাগের স্মৃতি আমাদের মনে পড়িয়ে দিচ্ছে। সেখানেও আরেকজনের ঘাড়ে দোষ চাপানোর জন্য একটা প্লট তৈরি করা হচ্ছে। এবং আরেকটা কথা অনির্বাণকে বলবো আমি, এই ভারতবর্ষের বুকে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে, তারপরে যখন পশ্চিমবঙ্গের বামপন্থী কর্মী, প্রশাসন, সাধারণ মানুষ প্রত্যেকে রাস্তায় নেমে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ, মুসলমান ভাই বন্ধুদের নিরাপত্তা দিচ্ছেন, তারা যাতে কোনো গণ্ডগোলে না পড়েন তার ব্যবস্থা করছেন, ঠিক তারপরেও ওই বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পরেও দিল্লির বিজেপি সরকারের সঙ্গে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার করেছেন, সেদিনও আরএসএস ছিল। তাই অনির্বাণের কনসার্নটা আমি একদম জেনুইন মনে করি। কিন্তু শুধু ওনাকে বলবো এই কথাটা এইখানে না বলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে, তাহলে বোধহয় কিছু লাভ হতে পারে। তা নাহলে বুঝতে হবে এটা শুধুমাত্র একটি নির্বাচনী প্রচার। আমি এরপর নজরুলদার কথায় আসি, যে রাজনীতি কারা করছেন, কি উদ্দেশ্যে করছেন। দেখুন, একটা সময় ছিল, আমরা কাদের নাম শুনেছি, বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, আমি সব নামে যাচ্ছি না। এটা প্রত্যেকে ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতায় তাদের যা ছিল, তাতে তারা জীবনটা আরাম করে সুখে একটা সুন্দর জীবন কাটানোর যোগ্যতা তাদের প্রত্যেকের ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতায় ছিল। তারপরেও তারা রাজনীতি করতে এসেছেন, তার কারণ তারা তার বাইরে দেশকে কিছু, মানুষকে কিছু দিতে চেয়েছেন। সেটা নিয়ে ভুল ঠিক আপনাদের বিতর্ক হতে পারে, সেটা আলাদা বিষয়। আপনি আজকে তাকিয়ে দেখুন, আজকে যারা কোটি কোটি টাকার মালিক, এত এত কলেজ, স্কুল, এত ব্যবসার মালিক, এত টাকা পাচ্ছেন সাংসদ হিসেবে, মন্ত্রী হিসেবে, বিধায়ক হিসেবে, এত পরিষেবা পাচ্ছেন, আজকের বাজারে কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে একটা ছেলে মেয়ে এই টাকাটা রোজগার করতে পারে আপনারা বলুন? কজনের সেই শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা জানান? তাহলে বুঝতে হবে যে মেধার জোরে না, অন্য কোনো কিছু দিয়ে ওই অর্থ, ওই সুখ, ওই স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য একমাত্র পড়ে থাকলো রাজনীতি। তাই রাজনীতিতে আজকে মানুষের এত আগ্রহ, এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। এই রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আমি তাদের কথা আরও বেশি করে বলবো। এবার দেখুন, যে চ্যাংদোলা আর ঠুসোর গল্পটা আসছে, ওই যে বললাম যা চকচক করে তা সোনা নয়। আচ্ছা, যিনি চ্যাংদোলার কথা বলছেন, তিনি মাঝে মধ্যে একটা ডেড লাইন দেন, আমরা দেখি তারপরে কিচ্ছু হয় না, ও সময় পার হয়ে যায়, কিছুই বেরোয় না। আর যিনি ঠুসোর কথা বলছেন, তাকে কিছুদিন পর একটু দল থেকে কিছু একটা করা হয়, বলা হয়, তারপর তিনি চুপ করে যান, পুনর্মূষিক ভব। তাই এটা নিয়ে আমি খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। বরং আমার মনে হচ্ছে যে একজন সাধারণ নাগরিক হিসেবে, যে এই দুটো দল, তাদের মধ্যে সত্যি কি ঘুষোঘুষি আছে? এটা কোনো দলের প্রশ্ন না। আপনি ডান হতে পারেন, বাম হতে পারেন, আমার মতো বামপন্থা সমর্থক হতে পারেন, নাও হতে পারেন।
কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে প্রশ্নগুলো আমাদের মনে আসে, কোথায় কোথায় তার মিল আমি ভাবার চেষ্টা করি। তো ইলেকটোরাল বন্ড, এই রবিশ কুমার একটা পোস্ট দিয়েছেন, দেখলাম যে সিপিআইএম একমাত্র দল যারা এটার বিরুদ্ধে প্রথম থেকে কোর্টে গিয়েছিল, মামলা করেছিল, তৃণমূল বিজেপিরা কেউ করেনি। বন্ডটা কি? ব্যবসায়ীরা গোপনে টাকা দেবে নেতাদের দলে। কেন গোপনে? দিতেই চলে প্রকাশ্যে দাও। গোপনে তখন দিতে হয় যখন কোনো গোপন বোঝাপড়া থাকে। সেই টাকা বিজেপি গ্রহণ করেছে, সেই টাকা তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে, তারপরে এদিন মুখে আজ যাই হোক স্বচ্ছতার কথা মানায় না। 2, আমি টেলিভিশনে এই চ্যানেলে বহুবার শুনেছি সুমন, অনির্বাণ আরও অনেকের মুখে সাক্ষী মালিকের কথা, যে বিজেপি তার কী ন্যায় বিচার দিয়েছে। আমি ওদের সঙ্গে এই বক্তব্যে সহমত, 100% সহমত। তারপর আরেকটা কথা আমি ওনাদের মনে করিয়ে দেব, পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে ঘটনা ঘটলে, ছোটোখাটো ঘটনা, সাজানো ঘটনা, এগুলো শুনেছি, এগুলো পুরনো কথা। যেটা লেটেস্ট দেখলাম, যিনি ধর্ষণ অভিযুক্ত, তার হয়ে তার রাজনৈতিক দল প্রকাশ্যে রাস্তায় মিছিল করছে, তারপরেও সাক্ষী মালিকের কথা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতার মুখে মানায় কি না সেটা ওনাদেরকে বিচার করতে বলবো আমি। এ দেখুন, প্রত্যেকদিন কাগজে দেখি আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে ভারতবর্ষের স্থানটা কোথায়। আলাদা করে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। দিল্লি এবং রাজ্যে আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে এইখানে ভারতবর্ষে এবং এই রাজ্যে সংবাদপত্র ঠিক কতটা স্বাধীনতা উপভোগ করে, কত হার্ডেল পার করে তাদের সাংবাদিকতা করতে হয়, সাংবাদিক বন্ধুরা সেটা জানেন। দেখুন, উত্তরপ্রদেশে যখন কৃষকরা আন্দোলন করেন, তখন মন্ত্রীর কৃষকদেরকে ফেস করার মতো ক্ষমতা থাকে না, উত্তর থাকে না, তাই কৃষকদেরকে গাড়ি চাপা পড়তে হয়। আর পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়তে হয় ছাত্রদের, কারণ একটাই, তারও ছাত্রদের ফেস করার মতো কিছু নেই, উত্তর নেই কোনো। আমি তো এটা হলে দেখলে খুশি হতাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওইখানে দাঁড়িয়ে যদি ছাত্রদের বলতেন যে তোমাদের কি বক্তব্য আছে বলো, আমি শুনবো, তোমাদের সাথে কথা বলবো প্রকাশ্যে, তাহলে বুঝতাম যে হ্যাঁ, তারপর দিক থেকে কিছু বলার আছে। তা না করে যখন তা কইভাবে বেরিয়ে যেতে হয়, তখন বুঝতে হয় যে বিজেপির মতনই তারও আসলে বলার কিছু নেই, তাই জোরে গাড়ি চালিয়ে দিতে হয়। দেখুন, কামদুনির অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এখন কোর্টের এতে বাইরে আছে। কি করে হলো? তো প্রশাসন কি তদন্ত করলো যে তারা মুক্তি পেয়ে যাচ্ছে? ঠিক একইভাবে আরজি করের ক্ষেত্রে দেখুন, তার বাবা মা প্রশ্ন তুলছে, নাগরিক সমাজ প্রশ্ন তুলছে, 1, 2, 3, 4 করে অজস্র প্রশ্ন, যার কোনো উত্তর নেই। এই টেলিভিশন চ্যানেলে আগের দিন সুমনদেব যা প্রশ্নগুলো করেছেন আমি রিপিট করছি না, একটা উত্তর নেই। তো দুটো দলের মধ্যে বহু বিষয়ে এত মিল আছে, তাহলে ঘুষোঘুষি করবে কি করে এরা? একজন দেশের প্রধানমন্ত্রীকে রামচন্দ্রের অবতার বানাবার চেষ্টা করেন, আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে মা শারদার অবতার বলার চেষ্টা করেন, কেউ প্রতিবাদ করেন না। একটি ব্যক্তিতান্ত্রিক দল, একটি স্বৈরতান্ত্রিক মানসিকতা না হলে এটা কখনো হতে পারে না। দেখুন, একটা দল দিল্লিতে যারা আছে, তারা বহু রাজ্যে নির্বাচিত সরকার ফেলে দিতে সিদ্ধহস্ত, আর একটি দল যারা পশ্চিমবঙ্গে আছে, তারা নির্বাচিত জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভা ফেলে দিতে সিদ্ধহস্ত। একের পর এক তারা নির্বাচিত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ফেলে দিয়েছে তারা। এবং দেখুন, দুজনের মধ্যেই দল বদলে কোনো অসুবিধে নেই, কবে কে কাকে কি বলেছে, কার কি নীতি, কার কি আদর্শ, কোনো মাথা ব্যথা নেই, হলেই হলো। এই যে আজকে অনির্বাণ বলছিলেন যে অর্জুনদার সম্পর্কে, অর্জুনবাবুর সম্পর্কে উনি কখনো বিজেপি, কখন তৃণমূল, আবার বিজেপি, আমার তো মৌলিক প্রশ্নটা ওখানে, এই দলে যারা ওনাদের নিয়ে থাকেন আপনারা তাদেরকে প্রশ্ন করবেন না? উনি বিজেপিতে যাওয়ার পর যদি তৃণমূলে ফিরে আসেন, তাহলে তৃণমূলে যারা ওনাকে দলে সাদরে আমন্ত্রণ জানিয়েছিল আপনি তাদেরকে প্রশ্ন করবেন না? তারাও তো সবাই 18 বছরের ওপরে, তারা কি দেখে তাদের আহ্বান জানালো? তো এই যে দুটো দল, এই যাদের আমরা দেখছি আসলে ঠুসোঠুসি করতে, আমার নিজের মনে হচ্ছে তারা আসলে ঠুসোঠুসি না করে ঘেঁষাঘেঁষি করছে। দেখুন, একটা ধর্মনিরপেক্ষ দেশে এক ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি একটা মন্দির উদ্বোধন করেন, ব্যক্তিগত জীবনযাপন গৃহে করতেই পারেন, প্রকাশ্যের মন্দির উদ্বোধন করেন। আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সরকারিটাকে মন্দির বানান, এবং এখনও মসজিদের দাবি উঠলে হতে সেটাও বানাতে হবে। আমার খুব ভাবতে খারাপ লাগছে, একসময় আমরা বিতর্ক সভাগুলো আলোচনা করতাম কি আমাদের ভবিষ্যৎ, শিল্প না কৃষি? আলোচনা করতাম
আমরা ক্ষুদ্র শিল্প না বৃহৎ শিল্পে যাব। আলোচনা করতাম জমি অধিগ্রহণ সরকার করবে না ব্যক্তি স্বাধীনতা থাকবে সেখানে। আমরা আলোচনা করতাম SEZ হবে না হবে না। আজকে পশ্চিমবঙ্গের বুকে আমাদের একমাত্র আলোচ্য বিষয় হিন্দু আর মুসলমান। এবং দেখুন, অনির্বাণ যে ব্রাহ্মণ্যবাদের কথা বলছিল, আমি ওর সঙ্গে সঠিক সহমত পোষণ করি। তার সঙ্গে আমি ওনাকেই মনে করিয়ে দেব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে নিজেকে শুধু হিন্দু না, নিজের ব্রাহ্মণ্যত্বর পরিচয় দেন। এই পরিচয় দেওয়ার মধ্যে আসলে আমি শ্রেষ্ঠ হিন্দুদের মধ্যে এই যে বর্ণবিদ্বেষ, এই যে বর্ণাশ্রম যে প্রথা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় দাঁড়িয়ে এই প্র্যাকটিসটা করেন, তাহলে অনির্বাণরা এখানে যাই বলুক না কেন, সে বক্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি না। দেখুন, কদিন আগে মন কি বাত অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী মিড ডে মিল যারা খায় সে ছেলে মেয়েদের বলেছেন, উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে যেন একটু বেকড খাবার খাওয়ানো হয়, একটু বয়েলড ভেজিটেবল খাবার দেওয়া হয়, তেল বেশি না খাইয়ে। আচ্ছা, বাজেট তো 6 টাকা সামথিং আর 9 টাকা সামথিং। ওই টাকায় সে তেলে ভাজা খাবার খাবে না বেকড খাবার খাবে? আমি জানি রাজ্যের প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে অবগত আছেন কি না। যদি না থাকেন তাহলে বুঝবে এটা তার অক্ষমতা। ঠিক একইভাবে আমাদের রাজ্যে যখন নেতাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি বাড়ছে, তখন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, শিক্ষিত ছেলে মেয়েদের বলছেন, তোমরা তেলে ভাজা চপের দোকান করো না। চপ বা তেলে ভাজার দোকান ছোট খারাপ জিনিস নয়, আমি বলছি সে তার ইচ্ছায় করবে, তার ইচ্ছা হলে সে করবে। কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে তুমি শিক্ষিত হয়েছো, তুমি পড়াশোনা করেছো, তারপরে তুমি চপের দোকান করো, তেলে ভাজার দোকান করো, এটা বলতে পারেন না। আমি বলবো, যে রাজ্যে এই যে বলেন না ভোটের কথা, মানুষের জনমত, একটা কথা বলে শেষ করব আমি, জনমত কিসের ভিত্তিতে নির্ধারিত হবে? যেদিন আমি এবং আপনি এক অবস্থানে থাকবো, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এক সুবিধে ভোগ করব, সেদিন আমার এবং আপনার সঠিক মতামতটা প্রতিফলিত হবে। আমি যদি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার বা আর কোনো ভাণ্ডারের দিকে তাকিয়ে বসে থাকি, যে টাকাটুকু না পেলে আমার জীবন চলবে না, আর আপনার যদি জীবন অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ হন, তাহলে আপনার এবং আমার মত যেটা প্রতিফলিত হবে সেটা ট্রু ওপিনিয়ন হবে না। তাই ভোটের মতামত যদি ভোটে পেতে হয়, তাহলে ভারতবর্ষের জনগণকে আগে এমন জায়গায় আনতে হবে যাতে সে কোনো ভাতা, কোনো সাহায্যের ওপর নির্ভর না করে মতামত দিতে পারে, তবেই সেটা জনগণের মতামত হবে। নির্বাচনের আগে 500 টাকা থেকে 1000 টাকা করে দিলাম, আবার ভোট আসছে ওটা 1500 করে দিলাম, কাউকে আরও 500 টাকা হাতে দিয়ে দিলাম, কাউকে ট্যাবের টাকা দিয়ে দিলাম, তা দিয়ে জনমত আদায় করা যেতে পারে, কিন্তু সেটা জনগণের রিয়েল মতামত বলে আমি মনে করি না। তাই সবশেষে বলবো আমি, যে যা চকচক করে তা সোনা নয়। এই যে ঘুষোঘুষি আমরা দেখছি, আসলে এটা ঘেঁষাঘেঁষি। তার কারণ ওই যে বাবরি মসজিদ ভাঙার পরেও যে দল, যে নেত্রী বিজেপির সঙ্গে সংসার করতে পারে, যদি আবার কখনো বিপাকে পড়ে সেই সম্ভাবনা আছে। এবং দেখুন, যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, আমি সেখানে উল্টো দেখেছিলাম। তৃণমূল কংগ্রেসের সঙ্গে 21টা দল ছিল, আজকে একটাও দল নেই। তাই রাজ্যের এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন যাকে প্রয়োজন পড়বে তখন তাকে ব্যবহার করবেন। UPA 2 এর সময় কংগ্রেসকে প্রয়োজন ছিল, কংগ্রেসকে ব্যবহার করেছেন। কখনো বিজেপিকে প্রয়োজন ছিল, বিজেপিকে ব্যবহার করেছেন। আবার আগামী দিনে যদি অবস্থা একটু নড়বড়ে হয়ে যায়, বিজেপি কেন যে কোনো দলকে উনি প্রয়োজনে নিতে পারেন। তাই ওপর থেকে যা আপনাদের চকচক শোনা বলে মনে হচ্ছে, ভেতরে দেখবেন সেটা কোনো ঘুষোঘুষি নয়, সেটা আসলে ঘেঁষাঘেঁষি। আর আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই রাষ্ট্রপতি শাসন চাই না। আর একটা কথা বলবো, আমি 2 মিনিট হয়তো বেশি নিচ্ছি আমি, যে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স কি করে এখানে, তাদের ভূমিকা কি। একটার পর একটা নির্বাচনের সংবাদ মাধ্যম দেখিয়েছে যে সেন্ট্রাল ফোর্স এখানে এসে আর একটা ফার্স তৈরি করে, তাদের কোনো ভূমিকা থাকে না। যদি নির্বাচন করতে হয় তাহলে এমন কোনো পদ্ধতি আবিষ্কার হোক যে পদ্ধতিতে কোনো সংশয় না থাকে, সেটা নির্বাচন গণনা কেন্দ্র, ভোট গণনা কেন্দ্র, এবং ভোট দেওয়ার সময় 100% স্বচ্ছতা নিয়ে যদি ভোট হয়, এবং মানুষ যদি কোনো ভাতার দিকে তাকিয়ে ভোট না দেয়, তবেই সে ভোটটা জনগণের ভোট হবে, নাহলে সেটা জনগণের ভোট হবে না। ধন্যবাদ।